সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ভোগান্তি চরমে। প্রায় পুরো টার্মিনালই ভ্যান গাড়ি আর হকারের দখলে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ, অনিয়মের কথা স্বীকার কর্তৃপক্ষের। ৩ বছরের ব্যবধানে আসছে বাজেটে এডিপির বরাদ্দ বাড়ছে প্রায় দ্বিগুণ। আগামী সংসদ নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়নে নজরদারি বাড়ানোর তাগিদ। সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। উত্তরের জনপদ জুড়ে তীব্র লোডশেডিং, সীমাহীন দুর্ভোগে গ্রাহক। নাব্য ফিরিয়ে আনতে ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে 4 বছর পর ড্রেজিং হচ্ছে কর্ণফুলী নদীতে। সরানো হবে 40 লাখ ঘনমিটার মাটি। এবং জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। 31 প্রজাতির প্রাণী বিলুপ্ত। ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পড়বে দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। ভোগান্তি আর সদরঘাট লঞ্চ টার্মিনাল এ যেন একই সূত্রে গাঁথা। একে তো প্রয়োজনের তুলনায় পন্টুন আছে অর্ধেকেরও কম, আর যাও বা আছে তার বেশিরভাগ দখল করে আছে মালবাহী ভ্যান গাড়ি ও অবৈধ হকার। এতে প্রতিদিন 1.5 লাখেরও বেশি যাত্রী নানা ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে লঞ্চে ওঠানামা করছে। এজন্য নৌ পুলিশ ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি। তবে পাল্টাপাল্টি বক্তব্য বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটি এর। আশরাফুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দুই পাশে সারি সারি ফল ও বিভিন্ন বাহারি খাবারের দোকান। মাঝখান দিয়ে অবাধে যাওয়া আসা করছে লোড আনলোড হওয়া মালবাহী ভ্যান গাড়ি। উপর থেকে দেখে মনে হতে পারে এটি হয়তো কোনো বাজারের ছবি, কিন্তু না, এ হলো নদীপথে দেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাটের চিত্র, যেখানে ভোগান্তি যাত্রীদের একমাত্র সঙ্গী। অথচ নিয়ম অনুযায়ী পুরো টার্মিনালই যাত্রীদের লঞ্চে ওঠানামার জন্য বরাদ্দ থাকার কথা। ভ্যান থেকে দুই পাশে দোকান বসে আছে, মানুষজন হাঁটতে পারে না, চলতে পারে না। মালামাল নিয়ে ওঠা অনেক সমস্যা, আমরা সিঙ্গেল মানুষ যাইতে পারে না। ফলের দোকান বসাই রাখছে, কাউকে কিছু বললে তো সে উল্টা আরো আমাদের রুখে আসে। ভ্যানালারা তো কোনো মানুষ বলেই গণ্য করে না। এরপর তো মানুষ তো কয়েকদিন পর পরে নদীতে সব মানুষ মরে যাও, জাহান নামে যাও, কিন্তু পয়সা পাই দিয়ে। মেয়েদের জন্য তো এটা আরো বেশি সমস্যা। দেখা যায় যে গায়ে হাত দিয়ে আসছে। সদরঘাটে আমাদের যা আছে পল্টন তার ডাবল দরকার। সবচেয়ে নিম্নমানের টার্মিনাল সদরঘাট টার্মিনাল। এখন 1300 ফুট টার্মিনাল আছে, দরকার মিনিমাম 3000 ফুট। বলে আসতেছি আজকে 6 বছর যাবত, কোনো কর্ণপাতি নাই। টার্মিনালে বিচরণ করা অবৈধ হকার ও ভ্যান চালকরা বলছেন, ঘাটে টাকা দিয়েই তারা প্রতিদিন পন্টুনে উঠছেন। টাকা গাড়ালা নেই। কত টাকা করে নেয়? এই 20 টাকা করে। কার্টুন প্রতি টাকা দিতে হয় কত করে? 70 টাকা। গাড়ির আমগো এগুলো কোম্পানি লগে একজন ডাইরেক্ট কথা আছে, আমগো 70 টাকা করে কার্টুন প্রতি খাজনা। যাত্রী কল্যাণ সমিতি বলছে, আইন শৃঙ্খলা বাহিনী, বন্দর কর্মকর্তা ও ইজারাদারদের একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে মূলত এসব অবৈধ হকার ও ভ্যান চালকদের সুযোগ করে দিচ্ছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তাদের দখল বাণিজ্যের মধ্য দিয়ে যে ভ্যানওয়ালা হকার ভাড়া দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে এখানে একটা দান্দাবাজি গ্রুপ সক্রিয়ভাবে গড়ে উঠেছে। বিআইডব্লিউটি চেয়ারম্যান টার্মিনালে হকার ও ভ্যান প্রবেশের কোনো নিয়ম না থাকার কথা বললেও বন্দর কর্মকর্তা বলছেন, বিকেল 4টা পর্যন্ত পন্টুনে মালবাহী ভ্যান ঢোকার নিয়ম রয়েছে। হকার সংগ্রহ সমাধানে আসলে এটা পুলিশ প্রশাসনের জোরালো পদক্ষেপ প্রয়োজন। কিছু মালামাল ঢুকছে, সেটাও সত্যই। ভ্যানগুলো যাতে মানে সিরিয়ালি এক পাশে থাকে এবং যাত্রী চলাচলের বিঘ্ন না হয়, সেই জন্য কিন্তু আমাদের মনিটরিং ব্যবস্থা আছে। টার্মিনালের ভিতরে কোনো ধরনের হকার এবং মালবাহী ভ্যান গাড়ি প্রবেশ করবে না। যদি ভায়োলেশন হয়, আপনি বলেছেন, আমরা কঠিনভাবে দেখব, যারা ভায়োলেশন করছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট বলতে যা বোঝানো হয় মূলত সদরঘাট লঞ্চ টার্মিনালের বাস্তব অবস্থা সেরকমই। তবে সংশ্লিষ্টরা বলছেন, নানা সমস্যায় জর্জরিত সদরঘাটকে ফিটফাট করা অসম্ভব নয়। শুধু দরকার সদরঘাটে যতটুকু সক্ষমতা আছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সদরঘাটে নিয়োজিত নৌপুলিশ ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে আইন মানতে বাধ্য করানো। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
2017-18 অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ ধরা হচ্ছে 1,64,00,000 কোটি টাকা, যা 3 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ। আর চলতি অর্থ বছরের চেয়ে 38% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখেই বিশাল অঙ্কের এডিপি নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ বাড়লেও সঠিক নজরদারির অভাবে এডিপি বাস্তবায়ন হারের গতি বাড়ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। 2014-15 অর্থ বছরে এডিপির আকার ছিল 75,000 কোটি টাকা, আর দেশে প্রথম এডিপির বরাদ্দ 1 লাখ কোটি টাকা ছাড়াই 2015-16 অর্থ বছরে, যদিও সংশোধিত বাজেটে 6,000 কোটি টাকা কমিয়ে আনা হয়। চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল 1,23,345 কোটি টাকা, যা জানুয়ারি মাসে সংশোধন করে নির্ধারণ করা হয় 1,10,700 কোটি টাকা। বরাদ্দ অনুযায়ী প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 52%, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 2% বেশি। তবে লক্ষ্যমাত্রা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় প্রতি বছর এডিপি বাস্তবায়নে ধীর গতি এবং শেষ 2 মাসে এর হার বেড়ে যায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিরাট অঙ্কের একটা এডিপি ফান্ড রিলিজ হয় মে মাসে আর জুন মাসে, এই পুরোটাই কি ঠিকাদারদের বকেয়া পেমেন্ট পরিশোধ করার জন্য? আর তাই যদি হয় তাহলে ঠিকাদাররা তাদের ব্যবসা চালাচ্ছেন কিভাবে? এত টাকা যদি সরকারের কাছে আটকে থাকে, খরচের জন্য খরচ করা, সেটা তো অপচয়। প্রধানমন্ত্রীর ওই অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় এবং সর্বস্তরে এই মনিটরিংটা কিন্তু আগের চেয়ে অনেক অনেক উন্নত পর্যায়ে এবং ভালো। তারপরে যদি না হয় কোনো মন্ত্রণালয়ে, তাহলে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, কেন হচ্ছে না। 2017-18 অর্থ বছরের বাজেটে এবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন সহ এডিপিতে বরাদ্দ ধরা হচ্ছে 1,64,084 কোটি টাকা। নির্বাচনকে সামনে রেখে এই বরাদ্দের মাধ্যমে পদ্মা সেতু সহ মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং বড় একটি অংশ স্থানীয় পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন দেখানোর লক্ষ্যেই ব্যয় হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যাপকভাবে এখানে লোকাল গভর্নমেন্টের জন্য কিন্তু সবচেয়ে বড় অ্যালোকেশন দেওয়া হয়েছে। এই টাকাটাও কিন্তু বহুলাংশে রাজনৈতিক ভাবে ব্যয় করা হয়। কাজে আমি মনে করি যে ব্যাপক অঙ্কের একটা অর্থ এখানে আমরা ব্যয় করতে যাচ্ছি, এটার গুণগত মান যেন আমরা নিশ্চিত করতে পারি। নতুন এডিপিতে স্থানীয় মুদ্রায় যোগান দেওয়া হবে 96,331 কোটি টাকা। বৈদেশিক সহায়তা থেকে 57,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য রয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে আরব ইসলামিক আমেরিকান সামিটে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় দুপুরে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে উপস্থিত হন। সম্মেলনে যোগ দেন অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধানগণ। সম্মেলন স্থানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সৌদি আরবের বাদশা কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। কনফারেন্স সেন্টারে অংশগ্রহণরত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন শেখ হাসিনা। এরপর বিশ্ব নেতাদের সঙ্গে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা। And prosperity in this region and all throughout the world, and made record investments in our military that will. ধর্মের নামে সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করে ইসলামী চরমপন্থীদের রুখতে মুসলিম বিশ্বকে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। রোববার সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে দেয়া ভাষণে একথা বলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক মুসলিম বিরোধী বক্তব্য আর 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে তীব্র সমালোচনা আর বিতর্কের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ট্রাম্পই প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে এসে ভাষণ দিলেন ইসলাম এবং মুসলিম রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে। রোববার সৌদি আরবের রিয়াদে 55টি মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের অংশগ্রহণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, যারাই উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে একজোট হয়ে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাবে। আমি এখানে কোনো দেশকে কোনো বিষয়ে লেকচার দিতে আসিনি। আমি এখানে এসেছি মুসলিম বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের বার্তা নিয়ে, যার ভিত্তি হবে পারস্পরিক মূল্যবোধ ও বিশ্বাস।
to pursue a better future. এ সময় ট্রাম্প আরো বলেন তার দেশ কোনো বিশেষ ধর্ম বা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে নামেনি। এ যুদ্ধ কেবল নৃশংস অপরাধীদের বিরুদ্ধে যারা মানুষের জীবন কেড়ে নিতে চায়। এই লড়াই শুভ এবং অশুভর বলেও উল্লেখ করেন তিনি। Worst of the destruction. সন্ত্রাসবাদ আজ বিশ্বজুড়ে বিস্তার লাভ করলেও আমি মনে করি শান্তির পথে যাত্রা এই পবিত্র এবং প্রাচীন ভূমি থেকেই শুরু হওয়া উচিত। আর এ কারণে যারাই এ সম্মেলনে আজ উপস্থিত হয়েছেন তাদের একজোট হয়ে উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। Beginning of peace in the Middle East. এছাড়াও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের জায়গা থেকে সক্রিয় থাকার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রাত 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। দলের চেয়ারপারসন বেগম জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান সহ অন্যান্যরা। স্থায়ী কমিটির এই বৈঠকে রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশি, অভ্যন্তরীণ ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, ঈদের পর দলীয় কর্মসূচি সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর জিগাতলার ঋষিপাড়ায় 15 দিন ধরে পানি সংকটে প্রায় 400 পরিবার। তীব্র গরমে ভোগান্তি চরমে, ওয়াসাকে জানিয়েও মেলেনি সমাধান। নরসিংদীর গাবতলীতে আত্মসমর্পণকারী 5 জনের মধ্যে 3 জনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। বাকি 2 জনকে র্যাব হেফাজতে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের কমান্ডার মুফতি মাহমুদ খান। এর আগে আত্মসমর্পণ করা যুবকদের স্বজনরা দাবি করে তারা কেউই জঙ্গিবাদের সাথে জড়িত নন। ওই বাড়িটিতে মূলত ছাত্রদের প্রাইভেট পড়ানো হতো। আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রোববার সকাল 10টার পরপরই নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে আগের দিন বিকেল থেকে ঘিরে রাখা বাড়ি থেকে র্যাব পাহারায় এক এক করে বের হয়ে আসে সন্দেহভাজন 5 জন। এরপর তাদের কঠোর নিরাপত্তায় তোলা হয় আগে থেকেই প্রস্তুত রাখা র্যাবের মাইক্রোবাসে। পরে সন্দেহভাজন 5 জনকে পুলিশ ও র্যাব পাহারায় নিয়ে যাওয়া হয় র্যাব 11-র কার্যালয়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালানোর কথা র্যাব দাবি করলেও সন্দেহভাজন 5 জনের স্বজনদের দাবি ওই বাসাতে ছাত্রদের প্রাইভেট পড়ানো হতো। বাসায় থাকা 5 যুবকের 2 জন পড়াশোনা শেষে চাকরির খোঁজে ছিলেন। 2 জন নরসিংদী কলেজ ও জামিয়া কাসেমিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং 1 জন প্রাইভেট পড়ার জন্য গিয়েছিলেন ওই বাড়িতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে আপনার মাস্টার্স পাস করছে 2014 সালে। তারপরে আপনার চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু চাকরি হয় না। তারপর নরসিংদীতে 3 মাস 4 মাস যাবত থাকতেছে। সে জঙ্গিবাদে জড়িত না, আমি জানি সে এগুলোতে সে বিশ্বাসও করে না এবং আমরা কেউ বিশ্বাস করি না। জঙ্গিবাদ হারাম। 5 জন আসছে একসাথে, কিন্তু ওই দোকানে তো 2 একজন দোকানে তো আর টিউশনি করতো, মাদ্রাসায় ক্লাস করতো। তবে র্যাব বলছে তারা নিশ্চিত হয়ে বাড়িটিতে অভিযান চালিয়েছে। আত্মসমর্পণ করা সন্দেহভাজন 5 জন সিলেটের আতিয়া মহলের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও ধারণা করছে র্যাব। আমরা অভিযান পরিচালনা করেছি সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে। আতিয়া মহলে যে সকল জঙ্গিরা ওখানে ছিল তাদের কাছ থেকে যে সূত্র পেয়েছি, যে অভিযানের পরবর্তী যে সূত্র পেয়েছি, সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে আবাসিক এলাকায় জঙ্গি আস্তানা থাকার খবরে এলাকার মানুষের মাঝে ছিল চাপা আতঙ্ক। 18-19 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষ হলো রক্তপাতহীনভাবে আত্মসমর্পণের মধ্য দিয়ে। যদিও স্বজনরা বলছেন এই যুবকরা কেউই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয়, তবে র্যাবের দাবি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছেন তারা। এখন পরবর্তী তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে সব বিষয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নরসিংদী। বনানীতে 2 ছাত্রী ধর্ষণ মামলায় অন্যতম আসামি নাঈম আশরাফ ওরফে হালিমের ডিএনএ টেস্টের অনুমতি দিয়েছেন আদালত। প্রধান আসামি সাফাত আহমেদ এবং সাদমান সাকিফের জব্দ করা 5টি মোবাইল ফোন সেট ফরেনসিক টেস্টেরও অনুমতি দেন আদালত। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার ভিডিও চিত্র উদ্ধার এবং মামলার অধিকতর তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা মামলার প্রধান আসামি সাফাত আহমেদ এবং সাদমান সাকিফের জব্দ করা 5টি মোবাইল ফোন সেট ফরেনসিক পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালত ফরেনসিক পরীক্ষার জন্য অনুমতি দেন। এছাড়াও বনানীর 2 ছাত্রী ধর্ষণের ঘটনার অন্যতম আসামি নাঈম আশরাফ ওরফে হালিমের ডিএনএ টেস্টের অনুমতি দিয়েছেন আদালত।
তার কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র সবকিছুই পরীক্ষা হবে যে এই ঘটনাস্থলে সে ধর্ষণ করেছে কিনা এগুলো জানা যাবে। ভিডিও চিত্র মোবাইলের মাধ্যমে সে ধারণ করেছে, অতএব এই 5টি মোবাইল জব্দ করা হয়েছে যে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে এর ভিতরে সে ভিডিও চিত্র আছে কিনা। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনার তদন্ত শেষ পর্যায়ে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বনানীর একটা তদন্ত রিপোর্ট শেষ করেছে পুলিশ। তদন্ত অনুযায়ী যার যেরকম অবস্থান ছিল সেই অনুযায়ী আইনগতভাবে এটার ব্যবস্থা হবে। এ ঘটনায় পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় বাড়ানো হয়েছে 3 দিন। গত 28শে মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 40 দিন পর মামলা দায়ের হয় বনানী থানায়। মামলার 5 আসামির সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী সহ উত্তরাঞ্চলের 16 জেলায় 7 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট। ধর্মঘটের কারণে আজও বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী যান চলাচল। টানা 2 দিনের ধর্মঘটে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মহাসড়কে পুলিশি হয়রানি ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ সহ 7 দফা দাবিতে গতকাল সকাল 6টা থেকে 48 ঘন্টার ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এছাড়া আগামীকাল সকাল 6টার মধ্যে দাবি না মেনে নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। রাজশাহীর কাশিয়াডাঙ্গা ট্রাক স্ট্যান্ডে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, জানেন যে গতকাল থেকে শুরু হয়েছে 7 দফা দাবিতে ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের ডাকে 2 দিনের টানা 2 দিনের কর্মবিরতি। এই কর্মবিরতি আমরা গতকাল সকাল 6টা থেকে শুরু হতে দেখেছি এবং তারপর থেকে কিন্তু পণ্যবাহী যে যানবাহনগুলো রয়েছে এর মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান এ জাতীয় যানবাহন চলাচল একেবারেই বন্ধ ছিল। 2-1টি হয়তো যানবাহন চলাচল করলেও বিভিন্ন পয়েন্টে তাদের যে মালিক সমিতির যে নেতাকর্মীরা রয়েছিল সেই নেতাকর্মীরা এই বাসগুলো বন্ধ করে দিয়েছিল, ট্রাকগুলো বন্ধ করে দিয়েছিল। তো এছাড়াও আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যে 7 দফা দাবিতে তাদের যে এই আন্দোলন, এই আন্দোলনের মধ্যে যে দাবিগুলো মূলত তাদের প্রধান দাবি, সেই দাবিগুলোই হচ্ছে যে ওয়ে স্কেলের নামে যে চাঁদাবাজি করা হয় বিভিন্ন ট্রাক ড্রাইভারদের, তো এটি বন্ধ করতে হবে। এছাড়াও 2017 সালে মন্ত্রিসভায় নতুন খসড়া আইন করা হয়েছে, এই খসড়া আইনটিও প্রত্যাহার করতে হবে। এছাড়া মহাসড়কে যে অবৈধ যানবাহন যে চলাচল করে সেগুলো বন্ধ করতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও তাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, সেটি হচ্ছে মহাসড়কে সকল প্রকার কাগজপত্র চেকিং এর নামে পুলিশ যে হয়রানি করে সেটি বন্ধ করতে হবে। তো মূলত এই ধরনের 7টি দাবি দেওয়া তাদের রয়েছে এবং এই দাবি দেওয়া তারা কিছুদিন পর পর সরকারের কাছে অনুরোধ জানানো হলেও সরকার এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ না নেয় মূলত তারা বাধ্য হয়ে এই কর্মসূচি দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে। কর্মবিরতিতে আমরা এখনো দেখানোর চেষ্টা করছি যেখানে অনেক ট্রাক কিন্তু লাইন ধরে একের পর এক সিরিয়ালি রয়েছে, যে ট্রাকগুলোতে অনেক পণ্যও রয়েছে। এই পণ্যবাহী ট্রাকগুলো এখন আগামীকাল সকাল 6টা পর্যন্ত ঠিক এখানেই রাখা হয় বলে আমাদের মালিক সমিতির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন। এছাড়াও পাশের জেলা রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য ঢোকে এবং এই পণ্যগুলো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যায়। তো এই পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেও এই এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, যেহেতু ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি এগুলো মূলত বিভিন্ন কাঁচামাল বা পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয়। তো এই ধরনের যানবাহন যখন চলাচল বন্ধ থাকে তো এই পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এক ধরনের জটিলতা সৃষ্টি হয় আর কি। তো এই প্রভাবটি কিন্তু বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রেই এর প্রভাবটি পড়ে। তো মালিক সমিতির যেসব নেতারা আছেন তারা বলছেন যে আসলে তারা বাধ্য হয়ে যেহেতু এই কর্মসূচি দিয়েছেন, সরকার দ্রুত যেন এই বিষয়ে একটি ইতিবাচক
পদক্ষেপ নেয় তাহলে হয়তো তাদের যে কর্মসূচি তারা সেটি প্রত্যাহার করে নেবে, অন্যথায় তাদের এই কর্মসূচি হয়তো আরো কঠোর কর্মসূচিতে পরিণত হবে বলে আমাদেরকে এখন পর্যন্ত তারা জানিয়েছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান সমিতির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আপল আমার কাছে রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো এই খবর আর কি। দর্শক, রাজশাহীর কাশিয়াডাঙ্গা ট্রাক স্ট্যান্ড থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। চলে যাচ্ছি পরের খবরে। প্রচন্ড গরমে নাকাল রাজধানীবাসী। গরমে জ্বর, কাশি সহ দেখা দিয়েছে নানা রোগ, বেড়েছে নাগরিক ভোগান্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সুস্থ থাকতে রাস্তার পাশের খোলা খাবার না খেয়ে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে ক্লান্ত শরীর যেন আর চলে না, তাই গাছের ছায়ায় একটু প্রশান্তির আশায় বৃদ্ধ এই রিকশা চালক। গ্রীষ্মের শুরু থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকলেও মাঝে মাঝেই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে নগর জীবন। তীব্র গরমে দৈনন্দিন কাজ সারতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার পাশে অস্বাস্থ্যকর পানীয় দিয়েই মেটাচ্ছেন তৃষ্ণা। 2 টিপ 3 টিপ মারলেই শরীর থেকে ঘাম জড়িয়ে যায়, খুব ক্লান্ত হয়ে যায়। গরম লাগছে, গরম ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য একটু শরবত খেলাম। প্রচন্ড রোদ, এই জন্য বাইরে বেরানো যায় না, এই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। গরমটা খুব কষ্ট হয়, ঘাম ঝরে বেশি সময়, চোখের মধ্যে ঘাম ঝরে অন্ধকার দেখি। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পরিমাণ বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। এই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যতটা ঘামছি আমাদেরকে কিন্তু পানি খেতে হবে, ডাবের পানি কিংবা কিছুটা স্যালাইন খেতে হবে। আমরা যতটুকু ঘামছি ততটুক যেন শরীরে আমরা নেই। খুবই প্রয়োজন ছাড়া অহেতুক বাইরে যাওয়াটা আমাদেরকে এখন আপাতত স্থগিত রাখতে হবে। গত এক সপ্তাহের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও 2-1 দিনের মধ্যে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা বিভাগে এই 36-এর কাছাকাছি বা একটু উপরে এরকম তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে। 2-1 জায়গায় হয়তো একটু 37 ওই ধরনের তাপমাত্রাগত দিক থেকে ওই রকম হবে না, তবে মানুষের যে অস্বস্তি এটা কিন্তু কমবে না। আবহাওয়া অফিস আরও জানিয়েছে এ মাসের শেষের দিকে বজ্রপাত সহ ঝড় বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কমে আসবে গরমের তীব্রতাও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। দীর্ঘ 5 বছর পর লা লিগার মুকুট ফিরে পেল রিয়াল মাদ্রিদ। মালাগাকে হারালো 2-0 গোলে। শিরোপা হারলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার বার্সার মেসির হাতে। ঝড়ের কারণে সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের 20 দিন পার হলেও ধকল সামলে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। উত্তরের জনপদ জুড়ে চলা তীব্র লোডশেডিংয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। লোডশেডিং এর কারণে সন্ধ্যার পর থেকে এই জনপদে নেমে আসে তীব্র গরমের অসহনীয় যন্ত্রণা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সদরের গোপালপুরের ক্ষুদ্র ব্যবসায়ী কায়ুম কেরোসিনের নিভু নিভু বাতি নিয়ে বসে আছেন ক্রেতার আশায়। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় হাট বাজারে আনাগোনা নেই কোলাহল। পুরো জনপদই ঢাকা অন্ধকারের নিস্তব্ধতায়। বেচাকেনা নেই বলে ছোটখাটো ব্যবসা করে জীবন ধারণ করা মানুষগুলোর এখন বড়ই বিপদ। কুপি জ্বালে দোকানদারি করে, কারেন্ট থাকলে লোকজন প্রস্তুত থাকে, আর কারেন্ট না থাকলে লোকজন বেশি একটা থাকে না। পাম নাই, কিছু নাই, এখন বিদ্যুতের কেলেম কেন 10 মিনিট কারেন্ট দেয়, আমাদের এই ছেলে মেয়েদের লেখাপড়া দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের লোডশেডিংটা সহনীয় পর্যায়ে আনা খুবই জরুরি। একই চিত্র শহরেও ব্যবসা বাণিজ্য সহ স্থবিরতা নেমে এসেছে বিদ্যুৎ নির্ভর সকল কাজকর্মে। অন্ধকার মারিয়ে চলাফেরা করছেন শহরবাসী। অন্যদিকে লোডশেডিং এর ফলে হাসপাতালের শয্যায় অসুস্থ রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। তীব্র গরমে নবজাতকদের নিয়ে চরম বিপাকে প্রসূতি মায়েরা। এই যে বাচ্চা অসুস্থ, রিল্যাক্সের দরকার, সেই রিল্যাক্স করতে পারছে না। আলোর দরকার, আলো পাচ্ছে না। অন্ধকার বাইরে যাওয়া যায় না কারেন্ট গেলে। একদিকে নবজাতক বা প্রসূতি মাদের এরকম পরিস্থিতি, আর একদিকে বৃদ্ধাদেরও
খুবই করুণ অবস্থা। বিদ্যুৎ বিভাগ বলছে ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি। উপরে যেসব পাওয়ার স্টেশন আছে তাদের পাওয়ারটা নর্থ বেঙ্গলে আনতে গেলে ওই লাইনটা খুব জরুরি দরকার ছিল, যার জন্য একটা লাইন দিয়ে আমরা পাওয়ার পাচ্ছি এবং ওই লাইনটা এখন অনেকটা ওভারলোডেড, যার জন্য আমাদেরকে লোডশেড করে আপাতত চালাতে হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প ভাবা দরকার বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জরুরি ভিত্তিতে রাখবার একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি একটা পদক্ষেপ দরকার। গাইবান্ধা সহ রংপুর বিভাগের ৮ জেলায় বিদ্যুতের চাহিদা ৫০০ মেগাওয়াট, বর্তমানে সরবরাহ করা হচ্ছে ২৫০ থেকে ২৮০ মেগাওয়াট। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর জিগাতলার ঋষিপাড়ায় ১৫ দিন ধরে পানি সংকটে প্রায় ৪০০ পরিবার। পানি সংকটে রান্না ও বাসাবাড়ির কাজ করতে পারছেন না তারা। এছাড়া খাবার পানির সংকটে পড়েছেন এই এলাকার মানুষ। বিভিন্ন এলাকা থেকে পানি আনতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নারীদের। ট্যাঙ্কিতে যেমন পানি নেই, একইভাবে দীর্ঘদিন ধরে সাপ্লাই লাইনগুলো শুকিয়ে আছে। ওয়াসার কাছে অভিযোগ করেও এ বিষয়ে কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর। একইভাবে জিগাতলার সরকারি ৬তলা কোয়ার্টারেও বেশ কয়েকদিন ধরে পানির সংকট রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। প্রায় একটা মাস ধরে আমার টাঙ্কি খালি, পানি আমরা পাচ্ছি না। কিনা কিনা জল কয়দিন মানুষে চলতে পারে? এত কষ্ট করে জল ছাড়া কি মানুষ বাঁচে? মানুষের থেকে চাই আনি, এক কলসের বেশি দেয় না। ওয়াসার দেওয়া আছে, দরখাস্ত দেওয়া আছে আমাদের, যে আমাদের পানির সমস্যা, এই সমস্যাটা আপনার সমাধান করেন, কিন্তু এখন তো কোনো ব্যবস্থা তারা নেয়নি। সরকারি কোয়ার্টারে পানি থাকে না কেন, এবং আমরা তো পানি পাইতেছি না, কষ্ট হইতেছে। সরকারি কোয়ার্টারে আজকে প্রায় ৬ থেকে ৭ দিন যাবত কোনো পানি নেই। বিশেষ করে আমরা যখন নামাজ পড়তে যাই তখন নামাজ পড়তে পারি না, উজু করতে পারি না। অনুকূল ভৌগোলিক অবস্থান থাকার পরও জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত নগরায়নের কারণে দেশ থেকে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। দীর্ঘ হচ্ছে বিপন্ন বন্যপ্রাণীর তালিকা। দেশে এরই মধ্যে ৩১ প্রজাতির প্রাণী পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব প্রাণী টিকে আছে তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা না গেলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পড়বে দেশ। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে মৌসুমী মোর রিপোর্ট। ছবি তুলেছেন সুমন আহমেদ। খোলা আকাশের নিচে বাতাসের স্পর্শ, মাটির ঘ্রাণের সাথে মিশে একাকার এখানকার জীবন। প্রাণের স্পন্দন, সবুজের বন্ধন আর প্রকৃতির উচ্ছলতায় বৈচিত্র্যে ভরা এদেশ। ঝুম বৃষ্টির পরপরই এক ফালি রোদ, সূর্যের নরম আলোতে জাগতে শুরু করেছে প্রকৃতি। অপরূপ সুন্দরী ঋতু বৈচিত্র্যের কারণে আমাদের এই ছোট্ট দেশটি পৃথিবীর মানচিত্রে পরিচিত হয়েছে জীববৈচিত্র্যের দেশ হিসেবে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনে লেগেছে আধুনিকতার তকমা, বেড়েছে গতিশীলতা, বাড়ছে মানুষ। বাড়তি মানুষের চাপ আর প্রযুক্তির ব্যবহারে প্রাণীজগৎ হয়ে পড়ছে বিপদগ্রস্ত। আমাদের প্রয়োজনে আমরা কিন্তু নানা ধরনের স্থাপনা করছি, কলকারখানা করছি, প্রাণীগুলোর যে বাসস্থান, সেই বাসস্থানগুলোকে ধ্বংস করছি। তো ধ্বংস করার কারণে কিন্তু এরা বেসিক্যালি হারিয়ে যাচ্ছে। আমরাই কিন্তু মূল দায়ী এই কারণে। হারিয়ে যেতে বসা জীববৈচিত্র্যে এখন আর বাড়ির পাশে শোনা যায় না শিয়ালের হাঁক, আর ব্যাঙের ডাক এখন কেবলই রূপকথা। আজকে দিনে চিড়িয়াখানায় যেন নতুন প্রজন্মের কাছে বন্যপ্রাণীর সাথে পরিচিত হবার একমাত্র সুযোগ। এগুলো শুধু আমরা টিভিতেই দেখতে পারি, কিন্তু এখানে এসে আমরা যে আসল দেখছি সেটা একটা অন্যরকমই মজার। আমি যখন বইয়ে পশু পাখির কথা পড়ি তখন আমার ইচ্ছা করে শুধু এগুলোকে দেখতে, আর তার জন্য আমার চিড়িয়াখানায় আসতে ইচ্ছা করে। সবশেষ IUCN রেড লিস্টে 7 পর্বের 1619টি প্রজাতির কথা উঠে এসেছে, যার মধ্যে রয়েছে 138 প্রজাতির স্তন্যপায়ী, 566 প্রজাতির পাখি, 197 প্রজাতির সরীসৃপ। এর মধ্যে মহাবিপন্ন 56, বিপন্ন 181 এবং সংকটাপন্ন হিসেবে 153টি প্রজাতিকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও তালিকায় 31টি প্রজাতিকে পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 11টি স্তন্যপায়ী, 19টি পাখি এবং 1টি সরীসৃপ। বন্যপ্রাণী সংরক্ষণে আইনের অভাব না থাকলেও এই আইনকে শুভঙ্করের ফাঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আমাদের আইন কানুন প্রচুর আছে, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট আছে, আমাদের পরিবেশ আইন আছে, আমাদের নিয়ম আছে যে ইটিপি করতে হবে, নিয়ম আছে একটা ছোট্ট কিছু করতে হলে EIA করতে হবে, পরিবেশ অ্যাসেসমেন্ট করতে, সব আছে, কিন্তু এটা প্রয়োগ কোথায়? IUCN এর তথ্য অনুযায়ী গত 15 বছরে সবচেয়ে বেশি বিলুপ্ত হয়েছে পাখি প্রজাতি। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা।
নাব্য ফিরিয়ে আনা ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে দীর্ঘ 4 বছর পর কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে ক্যাপিটাল ড্রেজিং নিয়ে আইনগত জটিলতা থাকায় এবার শুধু উজানে সদরঘাট থেকে চরবাকলিয়া পর্যন্ত 3.5 কিলোমিটার দীর্ঘ নদীর তীর ড্রেজিং করা হবে। 258 কোটি টাকা খরচ করে কর্ণফুলী থেকে অপসারণ করা হবে প্রায় 40 লাখ ঘনমিটার মাটি। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পলি জমে একসময়ের খরস্রোতা কর্ণফুলী নদী এখন রূপ নিয়েছে খালে, আর এই নদীকে কেন্দ্র করে বহমান খালগুলি যেন ড্রেনে পরিণত হয়েছে। খালের সবগুলো মুখে পলি জমে স্বাভাবিক পানি প্রবাহ অনেকটা বন্ধ হয়ে যাওয়ার পথে। চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল ঠিক রাখার জন্য এই নদীতে নিয়মিত ড্রেজিং যেমন প্রয়োজন তেমনি দরকার ক্যাপিটাল ড্রেজিং এর। গত 4 বছর ধরে কোনো রকম ড্রেজিং না হওয়ায় এই নদী ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। পলিটা এত বেশি ভরে গেছে, সেখানে সামান্য সেন্সর সুযোগ দিলে হবে না, এটা একটা লেভেল পর্যন্ত সমস্ত মাটি অপসারণ করতে হবে। 2011 সালে 269 কোটি টাকা খরচ করে প্রথমবারের মতো কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ শুরু হয়, কিন্তু কাজ শেষ না করে বিলের টাকা নিয়ে চলে যায় মালয়েশিয়ান প্রতিষ্ঠান। দীর্ঘ 4 বছর ধরে এই ড্রেজিং নিয়ে আইনি লড়াই চালিয়ে আসছিল বন্দর কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত গত মাসে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নতুন করে ড্রেজিং এর প্রক্রিয়া শুরু হয়েছে। নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য এবং যেটিটাকে পরিচালনা করার জন্য সুষ্ঠুভাবে 4-5 মিটার ড্রাফটের জাহাজ যাতে আসতে পারে, 5-5.5 মিটার, এইরকম অবস্থা করার জন্য ওখানে ড্রেজিং করছে। এদিকে কর্ণফুলী নদীর এই ড্রেজিংকে নগরীর জলবদ্ধতা নিরসনে আশীর্বাদ হিসেবে দেখছেন সিটি মেয়র। কর্ণফুলী নদীর নাব্যতা অনেক বৃদ্ধি পাবে এটা ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে, এবং যার কারণে এখন যেটা সমুদ্রের সাথে বা নদীর সাথে সমতলের যে ব্যবধানটা কমে গেছে, তখন ব্যবধানটা আরো বাড়বে, পানি খুব দ্রুত নেমে যেতে পারবে। ভারতের মিজোরাম প্রদেশের লুসাই পাহাড় থেকে উৎপত্তি কর্ণফুলী নদীর। এই নদীর অংশ হালদা থেকে উত্তোলিত পানি পরিশোধনের মাধ্যমে নগরীতে সরবরাহ করে চট্টগ্রাম ওয়াসা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যাস সুবিধা না থাকা ও পৃষ্ঠপোষকতার অভাবে আমের প্রধান অঞ্চল চাঁপাইনবাবগঞ্জে গড়ে উঠছে না আম্রকেন্দ্রিক শিল্প কারখানা। জেলায় মৌসুমে কয়েক লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও নানা কারণে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় পরিপক্ক হওয়ার আগেই। সংশ্লিষ্টরা বলছেন, শিল্প কারখানা গড়ে উঠলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, উৎপাদন হবে শত কোটি টাকার আমজাদ পণ্য। মোহাম্মদ আল মাহমুবের প্রতিবেদন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রতি বছর আম উৎপাদন হয় 2.5 লাখ মেট্রিক টন, আর জেলা চেম্বারের হিসাব অনুযায়ী এর পরিমাণ 4 লাখ মেট্রিক টনেরও বেশি। তবে বাজারে আসার আগে ঝড় ও শিলাবৃষ্টি সহ বিভিন্ন কারণে কি পরিমাণ আম ঝরে পড়ে তার কোনো হিসাব নেই কারো কাছেই। বাগান মালিকদের দেয়া তথ্য অনুযায়ী ব্যবহার উপযোগী হওয়ার পর ঝরে যাওয়া আমের পরিমাণ 50 থেকে 60 ভাগ, যার বাণিজ্যিক কোনো ব্যবহার না থাকায় কাজে আসে না বাগান মালিকদের। স্থানীয়রা এই আম সংগ্রহ করলেও তা নামমাত্র দামে বিক্রি করেন আড়তদারদের কাছে, যার সরবরাহ হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। কোন দিন 10 কেজি হয়, কোন দিন 15 কেজি হয়, কোন দিন 5 কেজি হয়, ঠিক নাই। বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসে আমাদের এখানে দেয়, আমরা তখন এখানে ক্রয় করি। 4 থেকে 5 গাড়ি আম পাঠাই, সে আমটা যায় সিলেট যায়, ঢাকা যায়, বগুড়া যায়, যশোর যায়। প্রতিদিন দেখা যাচ্ছে এলাকা থেকে এই ঝড়ে পড়া আম মোটামুটি 100 গাড়ি করে আম যাচ্ছে অল বাংলাদেশে। এর সামান্য কিছু অংশ ব্যবহার হয় স্থানীয়ভাবে। আমসত্ত্ব ও আমচুর বা আমশুটকি বেচা কেনা হয় বলে জানান এই আড়ত মালিক। আমচুর, আমসত্ত্ব এই দুইটা জিনিস আমরা কিনি, এবার আচারও হয়। আমরা এটাকে এখান থেকে কিনি, গ্রাম থেকে হকারের কিনে নিয়ে এসে আমরা এখানে কিনে ঢাকা পাঠাই। দেশের মোট উৎপাদিত আমের 60 ভাগ আম এই জেলায় উৎপাদন হলেও গ্যাস সংযোগ না থাকায় আম ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠছে না বলে জানান এই ব্যবসায়ী নেতা। আম পাকার আগে যে কাঁচা আম আবহাওয়াজনিত কারণে বিভিন্ন সময় গাছ থেকে পড়ে যায়, যেটা থেকে আমাদের আচার হতে পারে, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে গ্যাস না থাকার কারণে আমরা নতুন শিল্প কারখানা গড়ে তুলতে পারছি না। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব 43 কিলোমিটার। ব্যবসায়ীরা জানান, এই দূরত্বে গ্যাস সংযোগের অভাবে সম্ভাবনাময়। নড়াইলে খোলা আকাশের নিচে চলছে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। কালবৈশাখী ঝড়ে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। খায়রুল আরেফিন রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
খোলা আকাশের নিচে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি। গত 23শে এপ্রিল কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয় নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ জামরিলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এরপর থেকে খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের আঙিনা দখল করেছে কৃষকের খড়কুটো, নেই কোনো খেলার মাঠ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ। আমাদের স্কুল ঝড়েতে সব চাল ভেঙে পড়ে গেছে, স্কুল ভাঙে গেছে, পড়াশোনা ভালো হচ্ছে না। ঠান্ডার পড়লে ছেলে মেয়েদের খেলার ক্ষতি হচ্ছে, ওরা খেলতে পারতেছে না। গাছতলাতে চেয়ার টেবিল টেনে নিয়ে এসে বাইরে লেখাপড়া করতে হচ্ছে, তো খুবই কষ্টের বিষয়। ছেলে মেয়েদের কষ্ট, আমাদের তো কষ্ট আছেই। বিষয়টি স্বীকার করে দ্রুত বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নিশ্চিত করার কথা জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। আমাদের যে ইমার্জেন্সি ফান্ড আছে সেখান থেকে অন্তত কার্যক্রম চালানোর মতো পর্যায়ে তৈরি করা হবে এবং শিক্ষার পরিবেশ যাতে দ্রুত এই বিদ্যালয়গুলোতে ফিরে আসে সেজন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং ব্যবস্থা নিচ্ছি। দক্ষিণ জামরিলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। সময় সংবাদ, নড়াইল। বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কলকাতা খুলনা ঢাকা রুটের যাত্রীবাহী বাস সার্ভিস। আজ সকালে কলকাতার সল্ট লেক করুণাময়ী আন্তর্জাতিক বাস স্ট্যান্ড থেকে 32 জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে প্রথম বাসটি রওনা দেয়। রোববার ছাড়া বাকি প্রতিদিনই এই রুটের বাস সেবা চালু থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা থেকে খুলনা পর্যন্ত এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 650 রুপি এবং কলকাতা খুলনা ঢাকা যাত্রীদের জন্য 1400 রুপি। গেল 8 এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা খুলনা রুটের এই বাসের পরীক্ষামূলক যাত্রার সূচনা করেন। সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রিয়াদের জেনারেল ইলেকট্রিক নামে নারীদের একটি ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেছেন। এই প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন কোম্পানিকে ব্যবসায়িক সহযোগিতা দিয়ে থাকে। সৌদি আরবে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় এবং অর্থনৈতিক নির্ভরশীলতা অর্জনে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মেলানিয়া। পরে তিনি রিয়াদের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে যান। সেখানকার সৌদি আরবের শিক্ষামন্ত্রী আহমেদ আল এইসার মেলানিয়াকে স্বাগত জানান। স্কুল পরিদর্শনের সময় সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মেলানিয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ভোগান্তি চরমে। প্রায় পুরো টার্মিনালই ভ্যান গাড়ি আর হকারের দখলে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ, অনিয়মের কথা স্বীকার কর্তৃপক্ষের। 3 বছরের ব্যবধানে আসছে বাজেটে ডিপির বরাদ্দ বাড়ছে প্রায় দ্বিগুণ। আগামী সংসদ নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়নে নজরদারি বাড়ানোর তাগিদ। সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। উত্তরের জনপদ জুড়ে তীব্র লোডশেডিং, সীমাহীন দুর্ভোগে গ্রাহক। নাব্য ফিরিয়ে আনতে ও জাহাজ চলাচলের স্বাভাবিক রাখতে 4 বছর পর ড্রেজিং হচ্ছে কর্ণফুলী নদীতে। সরানো হবে 40 লাখ ঘনমিটার মাটি। এবং জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। 31 প্রজাতির প্রাণী বিলুপ্ত। ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পড়বে দেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।